দেখুন, করলা বা উচ্ছে গাছে মাথা কোঁকড়াবে না তার জন্য ওষুধের কথা তো আপনাদেরকে জানাবই, কিন্তু তাছাড়াও আরেকটা প্রধান কারণ আছে যেটা ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন। এই ভিডিওটাতে আপনাদের প্রত্যেকটা গাছ দেখাবো, গাছের ডগাগুলোকে দেখাবো। নট এ সিঙ্গেল পিস, একটাও কিন্তু কোঁকড়া ধরেনি। পাতাগুলো দেখুন কত সুন্দরভাবে বাড়ছে। অল্প একটু সরে আপনাদেরকে দেখাবো লাইনটা, আর ক্যামেরা যখন আস্তে আস্তে টানবো তাহলে প্রত্যেকটা গাছের পাতা দেখবেন আর ডগাগুলো দেখবেন কেমন আছে গাছগুলো। 3টে জমির গাছই আপনাদেরকে দেখাবো, অল্প একটু ধৈর্য ধরে থাকবেন। আর ভিডিও শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেবো। ওই যে বলছিলাম ওষুধ ছাড়া আর কোন বিষয় আছে যেটাতে এই ডগাগুলো কোঁকড়ায় না। এখানে যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন ঘাসের রাজত্ব। তাহলে প্রশ্ন হচ্ছে, ঘাসের ভিতরে এই করলাগুলো কি করে হবে? এখানে এত ঘাস, তাহলে এই যে ডগাগুলো দেখছেন এগুলোও তো কোঁকড়ায়নি। এই জমিতেও লুকিয়ে আছে তার ওষুধ বাদে যে রহস্যটা, সেটাও কিন্তু এই জমিতে লুকিয়ে আছে। ভিডিওটা দেখবেন। এগুলো এইবার আমাদের মাচাতে তুলবো খুব দ্রুততার সাথে। 1 বিন্দু মাত্র সার দিইনি, এইবার সার দেবো। এটা হচ্ছে আমার 3 নম্বর জমি, সব থেকে আগে লাগানো। মাচাতে উঠেছে এবং এখান থেকে জাস্ট ছড়াতে শুরু করেছে। তো এই জমিতেও একদম বিনা খরচের, শুধু বীজটা বসানোর খরচ আর ওপরে তুলতে মুনিশের খরচ আর সারের খরচ দিয়ে তুলে নেব এখান থেকে উচ্ছের খরচ। তো এখানেও কিন্তু আপনার লুকিয়ে আছে যে মাথা কোঁকড়া লাগবে না তার একটা রহস্য এই জমিতেও আছে, দেখাবো আপনাদেরকে। আমি বসে আছি আমার উচ্ছের জমির ক্ষেতে। দেখুন সুন্দরভাবে গাছগুলো সবে উঠতে শুরু করেছে। আমি যে মোট 3টে জমিতে করেছি, সব থেকে বেশি এইবার বর্ষাতে উচ্ছে চাষ করেছি প্রায় 50 শতকের ওপরে। তো আপনাদেরকে আমি 3টে জমিতেই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি এই কারণেই, ভিডিও শেষে আপনাকে একটা প্রশ্ন করব যে বলুন তো, এই যে ওষুধগুলো এখানে আছে, এই ওষুধগুলো শুধু এই যে পাতাগুলোকে একটাও কোঁকড়ায়নি, মাথা কোঁকড়ায়নি, সুন্দরভাবে উঠছে, শুধু ওষুধের জন্য কি এটা উঠছে, না অন্য কোনো কারণ আছে? 3টে জমি দেখানোর পর আপনিই কমেন্টে একটু লিখে যাবেন যে কি কারণে এই মাথাগুলো কোঁকড়ায়নি এখনো পর্যন্ত। 3টে জমিই আপনাদেরকে দেখাবো। আর এই গাছগুলোতে আমি যে যে ওষুধগুলো স্প্রে করেছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। মোট 3টে আমি স্প্রে এই লেভেলের গাছে করেছি এখনো। তো এই জমির গাছগুলো মাঝারি, এর থেকে ছোট এক সাইজের আছে। আবার ওই দিকে একটু ফলো করলে দেখতে পাবেন ওইগুলো মাচার ওপরে উঠে গেছে। ওপাশে আরেকটা 15 কাঠা যেটা জমি আছে, সেই 15 কাঠাতে মাচাতে ওঠা শুরু করছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বললাম 3টে জমিতেই আপনাদের নিয়ে যাব। আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে একটা লাইন দিয়ে যখন হাঁটবো প্রত্যেকটা গাছ দেখাতে দেখাতে যাব, আপনি নিজে দেখে বুঝবেন যে একটা গাছ, নট এ সিঙ্গেল পিস, একটা গাছের মাথাও কিন্তু এইরকম কোঁকড়ায়নি, ছুটছে। অর্থাৎ এটা একটা ভালো লক্ষণ যে এখনো কোঁকড়া ঠেকাতে পেরেছি। ওপরে ওঠার পর গাছটা সুন্দরভাবে ব্রাঞ্চিং হবে, তারপরে ফুল ফল হবে। তো সাফল্য তখনই আসবে যদি নিচে থেকে আপনার কোঁকড়া লেগে প্রথমেই লক হয়ে যায়, তাহলে কিন্তু উচ্ছে চাষের সাফল্যটা আসবে না। আমি প্রথমে যখন গাছগুলো ছোট ছিল, এই যে ধরুন এই লেভেলের গাছ, ফুটে বার হওয়ার পর একদম নর্মালি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সাফ আর কার্বনডাজিম, সাফ পাউডার, অর্থাৎ ম্যাঙ্কোজেব আর কার্বনডাজিমের যে মিশ্রণ আছে 64/12, সবাই জানেন ওটা, সবাই দেয়। প্রথম অবস্থায় ওটা দিয়েছিলাম, হামলার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ক্লোরোপাইরিফস আর সাইপারমেথ্রিনের মিশ্রণ দিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম ছোট অবস্থায়, যখন ওই সবে আপনার 3 পাতা 4 পাতা মতো হয়েছে, ঠিক সেই সময়। কিন্তু তারপরে দুটো স্প্রে করেছি, যে দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাদেরকে স্প্রেগুলোর কথাটা বলে দিই যে কোন কোন ওষুধ। এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো আমি দুটো স্প্রেতে কমপ্লিট করেছি, দুটো স্প্রেতে মিক্স করে করে। আজকে 3 দিন হলো লাস্ট স্প্রেটা করেছি। তার আগে যেটা 7-8 দিন আগে করেছিলাম সেটার কথা বলি। দেখুন সেখানে যেটা ব্যবহার করেছিলাম, সেখানে আপনাদের দেখাই ওষুধটা খুব সুন্দর কাজ হয়। সেটা থ্রিপসের, মাকড়ের, মানে চোষক পোকার সব থেকে একটা মানে ভালো ওষুধ বলতে পারেন, ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন। এই যে এই ওষুধগুলো দামি হয়। আপনাদের বারবার বলেছিলাম গাছগুলো আমাদের মাচা পর্যন্ত তোলার পর যখন বেশি পাতা ব্রাঞ্চিং হয়ে যাবে তখন আমাদের নর্মাল ওষুধ দিলে হবে, কিন্তু নিচ থেকে আমাদের কিন্তু রুটিন চেক আপের মতো নিয়মিত সপ্তাহে 1 বার বা 4 দিন অন্তর, 5 দিন অন্তর পাতা উল্টে দেখতে হবে আর ওষুধ স্প্রে করতে হবে। তো যাই হোক, এই যে অ্যাবাসিন বলছিলাম ক্রিস্টাল কোম্পানির, এটা আমি 1 লিটার জলে 1 ml করে দিয়েছিলাম, লিটার জলে 1 ml করে দিয়েছিলাম। এটা 50 ml। তো ইন্দোর প্যাক হয়ে আসে, এই যে কেমন, এই দেখুন অ্যাবাসিন। তো এর সঙ্গে আমি যেটা মিশিয়েছিলাম সেটা হচ্ছে
থাইমোটাক্সাম 25% WG। এটা কিন্তু আপনার যদি ভুল হয়ে যায়, এটা 100 গ্রামের পাতা, বেশি ডোজ হলে পাতাটা একটু পুড়ে, আমারও পুড়ে গেছিলো। তো এটার ডোজ হচ্ছে 10 থেকে 12 গ্রাম। এইটা 15 ml অ্যাবাসিন, আর এটা 10 থেকে 12 গ্রাম 15 লিটার জলে। তাহলে এটা নিয়েছিলাম এই কারণেই, সাদা মাছি সবুজ টিয়া যেগুলো ছিল সেটা কিন্তু এতে নিয়ন্ত্রণ হয়েছিল, আর এটাতে থ্রিপস, মাকড় এবং ছোট ছোট লেদা পোকা সেটাও একটু কন্ট্রোল হয়েছিল। এই দুটো মিশিয়ে দিয়েছিলাম প্রথম স্প্রে, এই সেকেন্ড স্প্রে। এর সঙ্গে অবশ্যই আঠা মিশিয়েছিলাম, যেটা সিলিকন বেস আঠা বলে, সেটা মিশিয়েছিলাম, কারণ পাতার উল্টো পাশে সমস্ত পোকাগুলো বাসা বাঁধে উচ্ছে গাছের। আর এই যে মাথাটা, এই মাথার এই থোপার ভিতরে, এর ভিতরে কিন্তু বাসা বেঁধে থাকে। তাহলে আপনাকে এই মাথা টার্গেট করে করে স্প্রে করতে হবে। আর আঠা মেশানো সিলিকন বেস আঠা যেটা দিয়েছিল সেটা উপরে পড়লে নিচে চলে যাবে, পোকাগুলো ঝরে পড়বে, মারা যাবে। তো যাই হোক, এইটা ছিল আমার প্রথম, এই সেকেন্ড স্প্রের কথা বারবার প্রথম বলছি কারণ এটাই ছিল গুরুত্বপূর্ণ স্প্রে। গেল। এই সময় ধসা পচার ওষুধ কিছু দিইনি, কারণ উচ্ছে গাছের কচি অবস্থায় পাতা তেমন কোনো মারাত্মক ধসা পচা কিছুই লাগে না। এর পরবর্তীতে আমরা সেটা দেখব। তো দ্বিতীয় স্প্রেতে প্রথম যেটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম, ফাঙ্গিসাইড এবার ব্যবহার করলাম, কারণ অনেকদিন প্রথমে দেওয়ার পর দ্বিতীয়বার দিইনি, তৃতীয়বারে দিতেই হবে। তো তৃতীয়বারে আমরা দেখুন অ্যাজোক্সিস্ট্রোবিন, টেবুকোনাজাল আর প্রোক্লোরাজের যে মিশ্রণটা আছে এইটা দিয়েছিলাম আদামা কোম্পানির, এটা হচ্ছে অ্যালমাগর। এই দেখুন, এটা ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে বলছিলাম একটু দামি ওষুধ সব ব্যবহার করছি, কারণ এই সময়টাই দামি ব্যবহার করতে হয়, লাগে ওষুধের পরিমাণ কম। সেই জন্য এই যে লানেভো কোম্পানি দেখেছেন, লানেভো, এটা ধানুকা কোম্পানির, এটাও একটা ভীষণ সুন্দর ওষুধ। এখন এটার ভিতরে আপনার আছে ফ্লুক্সোমেটামাইড আছে আর বাইফেনথ্রিন আছে। তো এই লানেভোতে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মাকড় যাবে, এবার থ্রিপস যাবে, ছোট ছোট লেদা পোকাটা নিয়ন্ত্রণ হবে। ব্যবহার করেছিলাম 10 ml, 15 লিটার জলে 10 ml। তাহলে ফাঙ্গিসাইডের সঙ্গে এই চোষক পোকা এটা দেখতে পাচ্ছেন। কিন্তু এর সঙ্গে যেটা মিশিয়েছিলাম, এইবার নিম তেলটা শুরু করেছি, সেটা হচ্ছে এই যে কে রিফিল। আমি বেগুনেও ব্যবহার করি। এটাতে আমার এই যে 1 লিটার নেওয়া ছিল, এই যে হাত দিলাম না, হাত তিতো হয়ে যাবে, 3 দিন হাত তিতো থাকবে। খেতে গেলেই আপনি বুঝতে পারবেন যে কতটা তিতো। এই কে রিফিল এটা আমি 25 ml করে ব্যবহার করেছিলাম, এর সঙ্গে এই 3টে ব্যবহার করেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি চোষক পোকার জন্যই, মানে এতটা তিতো গাছকে আপনার এর ক্ষমতাটা বহুগুণ বাড়িয়ে দেবে। এবং নিজেও এটা আপনার হচ্ছে ধানে যে আপনার শোষক পোকা লাগে না, ব্রাউন হপার যেগুলো, সেটার ওষুধ বলতে পারেন অ্যাকচুয়ালি। তো সেটা যখন আপনার ধানে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বুঝতে পারছেন আমার এই গাছের শোষক পোকাগুলো নিয়ন্ত্রণ করবে, আর টোটাল অর্গানিক, গাছের কোনো ক্ষতি করে না। তাহলে এই 3টে ছিল আমার আসল, মানে দ্বিতীয়টাতে আপনাদের বললাম। এরপরে যেটা ব্যবহার করব পরের চালানে, সেটাও আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আদামা কোম্পানির ট্রাসিড। এই যে ট্রাসিড, উচ্ছে গাছে, লঙ্কা গাছে ট্রাসিডও ভালো কাজ করে, এর আগেও আমি দিয়েছিলাম। তো এই ট্রাসিডের ভিতরে ডাইফেনথিওরান 40% থাকে, আর একটা থাকে হচ্ছে স্পাইনোটেরাম 5% থাকে। এটা একটা ভালো মিশ্রণ। আপনি যদি মনে করেন আমি সস্তা ওষুধ, তাহলে কিন্তু মাথা কোঁকড়াবেই। সস্তা ওষুধে বা ভালো কোমা কোম্পানি আমি এই সময় ব্যবহার করি না, কোনো রিস্ক নেই না, কারণ আমার গাছগুলো আগে ভালোভাবে উঠুক। তাহলে 3টে স্প্রের, গুরুত্বপূর্ণ স্প্রের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার গাছের আমাদের একটু যদি বুস্ট করতে হয়, বুস্টার, নিচে সার। আমি সারের কথা এই ভিডিওতে বলছি না, কারণ 2 দিন আগে আমি সার দিয়েছি। এই যে গাছগুলো সার পেয়ে এবার উঠবে, সারের অ্যাকশন হয়তো কালকে পরশু থেকে গাছে শুরু করবে, তারপরে দেখবেন আরও একদিন এক এক রকমভাবে বাড়বে। তো যাই হোক, সারের কথা বলছি না, কিন্তু ওপরে স্প্রেতে আপনারা অবশ্যই মেশাতে পারেন, সেটা হচ্ছে কে বুস্টার। আমি কিন্তু একবার দিয়ে দিয়েছি, একবার এটা ব্যবহার করেছি, 30 ml করে ব্যবহার করেছি। এর ভিতরে হিউমিক আছে, ফলভিক আছে, আর সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, কিছুটা এনপিকেও আছে। এটাও টোটাল অর্গ্যানিক। এই দেখুন কে বুস্টার, এটা ব্যবহার করেছি। তা টোটাল এই হচ্ছে, এইগুলোই মোটামুটি আমি ঘুরিয়ে ফিরিয়ে উচ্ছে গাছে ব্যবহার করতে থাকবো। মাঝাতে টোটাল কভার হওয়ার পর তারপরে একটু সস্তা দেখবো আমি। তার আগে কিন্তু আমি এইগুলো, আমার ওষুধগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ব্যবহার করতে পারেন, ভালো কাজ পাবেন। এখানে অল্প একটু পুরো জমিটা আপনাদেরকে দেখাই। কাঠিগুলো পোতা হচ্ছে, গাছগুলো উপরে বাড়ছে, কেউ ছোট কেউ বড় এইভাবে। কারণ দ্বিতীয়বার আমি কিন্তু বীজ বসিয়েছিলাম, যেগুলো মার গিয়েছিল বীজগুলো, সেগুলো বসিয়েছিলাম। অল্প একটু সাইড থেকে আগে দেখিয়ে নিই। বললাম না, ফসল ভালো হলে দেখাতে ভালো লাগে, কারণ পরিশ্রমের পিছনে অনেক পরিশ্রম কিন্তু লুকিয়ে থাকে। এই যে 2টো বেড এখান দিয়ে লাগিয়েছি, ঠিক আছে, এই পাশে লাগিয়েছি, এই বেডের এই পাশে লাগিয়েছি। আর পুরো মালচিংটা দেখুন
টোটাল কিন্তু এটা ফাঁকা আছে। এবার কথা হচ্ছে, এই দেখুন এই বেড আর তার পরের বেড, এই দুটো বেড মিলে একটা মাচা হবে। কেমন? মাচাটা প্রায় 6 হাত চওড়া হবে। মাচাটা কেমন হবে অল্প একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন এই লাইনে গাছ আছে, এই যে গাছ, এই যে মাচাটা দেওয়া হয়ে গেছে 6 হাত চওড়া এটা দিয়েছি। আবার এ লাইনে গাছ, এই দেখুন এই হচ্ছে মাচার স্ট্রাকচার। তো আপনাদের যে আসল কথা যেটা বলছি সেটা প্রত্যেকটা ডগা দেখাবো। এই যে মাচাতে এটা উঠে গেছে, এটা একটু নিচে আছে, এই যে ডগাটা, প্রত্যেকটা ডগা দেখাবো। আপনারা শুধু দেখবেন যে কোকড়া আছে কি না। দেখুন আছে, এখানে দেখুন, এই দেখুন এই যে উঠেছে, একটাও কিন্তু কোনো কোকড়া নেই। এটা এই যে বাইছে ওপরে, এই দেখুন ডগাটা দেখুন। এইবার সাইডে অল্প একটু ঘোরাই, এই যে এই সাইড দিয়ে যে গাছগুলো আছে সব দেখে নিন, এই যে কত সুন্দর। এই জাতটা হচ্ছে পাখি, এই যে পাখি ভ্যারাইটি আপনাদের বলতাম না, সুন্দর একটা শেপ সাইজের। পরের লাইনে যাচ্ছি, এই দেখুন আগাগুলো দেখুন, এগুলো সব আমাকে তুলে দিতে হবে, এই যে তুলে দিতে হবে। মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে না, তা যাই হোক এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আশা করা যায় ভালো হবে, দেখা যাক। দেখুন এই জমির মাটি যখন তৈরি করেছিলাম আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে এই জমির বেডগুলো কাটা ছিল প্রায় 2 মাস আগে, 1.5 থেকে 2 মাস আগে মাটি ভালো করে শুকিয়ে চাষ দিয়ে বেড করা ছিল। তারপরে 3টে বৃষ্টি পেয়েছিল, ভারী বৃষ্টি, যে ঘাসগুলো বেরিয়েছিল 2বার আগাছানাশক দিয়েছিলাম। এবার ওপরে যে মাটিটা না একদম পুরো এঁটে গেছিল। তারপরে যখনই বৃষ্টি হোক না কেন বেডের উপর দিয়ে জল গড়িয়ে এই ড্রেনে আসতো, মাটির ভিতরে সরাসরি জল যেতে পারতো না। আবার দেখুন তার উপরে আমি মালচিং দিয়েছি, অর্থাৎ বৃষ্টির জল এখানে যাওয়ার আমার কোনো চান্স নেই। তাহলে এখান থেকে গড়িয়ে এই ড্রেনে আমার জল যাচ্ছে, ড্রেন থেকে রোষে ভিতরে যতটুকু যায় ততটুকু কিন্তু যাচ্ছে। তাহলে এই মালচিং ছাড়াও তো আমি জমি চাষ করেছি, সেটা আপনাদেরকে দেখাই অল্প একটু। সেকেন্ড ক্লু, দ্বিতীয় জমি দেখাবো এবং ওই জমি থেকেও একটা ক্লু আপনাদের দিচ্ছি। এই জমি দেখলে এইবার আপনি ভাববেন এ কি অবস্থা জমি, এই জমিতে কি উচ্ছে বা করলা সম্ভব? এই জমিতে আমি করলা করেছি, কেমন শুধু ঘাস দেখতে পাচ্ছেন ঠিক না, গাছ নেই, এই অবস্থায় আছে। এইবার অল্প একটু যদি কাছে নেই তাহলেই বুঝতে পারবেন এখানে আমাদের উচ্ছে বা করলা গাছগুলো কি অবস্থায় আছে। শুধু সার দেওয়া বাকি, সার যখনই দেব তখনই এই গাছগুলোর চেহারা কিন্তু অন্যরকম হবে। খেয়াল করুন, অল্প একটু ঘুরে শুধু ঘাস দেখছেন, তবু গোড়াটা ছেটে দিয়েছি একটু, গোড়াটা অল্প একটু দেখাই, দেখুন কাছে নেই। এই যে উচ্ছে গাছগুলো উঠছে, কোকড়া লাগেনি, পাতা সামান্য হলুদ আছে। যখনই গোড়াতে আমি সার দেবো, এখনও 1 বিন্দু মাত্রই জমিতে কোনো কিন্তু সার দিই, প্রথম সার দেব, তারপরে এই গাছগুলো আমাদের মাচাতে পাটকাঠি দেবো, মাচায় ধরিয়ে দেবো। তাহলে এর গোড়াতে দেখুন ব্রাঞ্চিং সব স্টার্ট হয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চিং কিন্তু ভালো। আর নিচেই একবার করে ঘাসগুলো ছেটে দিয়েছি শুধু গোল করে, কিন্তু মাঝের ঘাস কোনো ছাটা হয়নি। এপাশে এটা দেখালে বুঝতে পারবেন ঘাস ছাটা, এখানে দেখুন ঘাস ছাটা, এই যে তাওয়াগুলোতে ঘাস ছাটা আছে, গাছ কিন্তু প্রত্যেকটাতে আছে। এই যে তাহলে এই গোড়া দিয়ে আমি আজকে অথবা কালকে আমি সারটা দিয়ে দেবো, গাছগুলো উপরে উঠবে, কোনো কোকড়াবে না। তাহলে এখানে যে কথাটা আপনাদের বলছিলাম, এই যে মাটিটা, এটাও তো আলগা না, এটা তো শশার জমি, শশার মাচা, তাহলে এটাও কিন্তু একদম টাইট মাটি। জল বৃষ্টি হবে গড়িয়ে ওই 2 সাইড দিয়ে চলে যাবে, জল বেঁধে থাকলেও নিচে সরাসরি যাবে না, মানে ব্যাগ বেগে যে মাটিটা বলে না, মাটি নরম হয়ে যায়, পা দিলে ঘপ করে বসে যায়, তেমন কিন্তু কখনো না। বৃষ্টি হলেও এই মাটি পুরো একদম শক্ত থাকে। তাহলে এই জমির ক্লুটাও দিয়ে দিলাম, এই জমিতেও কিন্তু মাথা কোকড়াবে না। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছ আছে, এই যে উঠছে সব, এই যে সব উঠবে, কেমন এই পাশেও দেখুন, এই যে চলছে, আস্তে আস্তে আগালেই বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার গাছ আছে। এটা হচ্ছে আমার 3 নম্বর জমি, সব থেকে আগে লাগানো, মাচাতে উঠেছে এবং এখান থেকে জাস্ট
ছড়াতে শুরু করেছে। তো এই জমিতেও একদম বিনা খরচের শুধু বীজটা বসানোর খরচ, আর ওপরে তুলতে মুনিশের খরচ, আর সারের খরচ দিয়ে তুলে নেব এখান থেকে উচ্ছের ফলন। তো এই যে ডগাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন এই যে ডগাগুলো এখানে কিন্তু রান করছে, ঠিক আছে। তো এই জমিতে আপনাদের বলছি যে বিনা খরচের। কেন বিনা খরচের বলুন তো? নিচে তাকান, এখানে প্রচুর ঘাস ছিল, আর মালচিং অলরেডি আগেই করা ছিল। এটা ছিল ঝিঙের জমি, কেমন? তো এই ঝিঙের জমিতে কাছ থেকে যদি দেখাই, এই যে মালচিং, নিচে অলরেডি মাটি কিন্তু অনেক পুরনো এঁটে আছে। এখানেও কিন্তু যে সরাসরি জল যাবে এর ভিতরে যাওয়ার, শক্ত মাটি একদম এঁটে গেছে, ভিতরে যাওয়ার কোনো চান্স নেই। তো যে কারণে ডগাগুলো দেখতেই পাচ্ছেন, এই জমিতেও ডগাগুলো খুব সুন্দর রয়েছে। দেখুন নিচ দিয়ে লাইন দিয়ে হাঁটি, আপনারা গাছগুলো একটু ফলো করুন, খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে। কেমন? এই দেখুন, পোড়া ওষুধ দিয়েছি আগে। এই যে এটা হচ্ছে আপনাদের যে বচ্চন পাঠিয়েছিলাম, সেই বচ্চন সিডসের 208। এই যে বচ্চনের 208-এর অবস্থা খেয়াল করেছেন? এই যে এই গাছটাতে পোড়া ওষুধ লেগেছিল গোড়ায়, যখন পোড়া ওষুধ দিয়েছিলাম, এই যে ডগাটা শুকিয়ে গেছে, যে কারণে এটা মারা গেছে। তো যাই হোক, দেখাই আপনাদের, বললাম দেখাতে ভালো লাগে। এই অবস্থায় আছে। এখানে তো প্রচুর পরিমাণে ছড়িয়েও গেছে, এই দেখতে পাচ্ছেন, জালিও পড়ছে। এই যে ছোট ছোট জালি এই যে পড়া শুরু করেছে। এখানে দেখুন এই যে দুটো জালি, এই যে একটা ছোট, মানে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গাছে ওঠার সাথে সাথে জালি পড়তে শুরু করে। আর এগুলো হচ্ছে পাখি। এই যে ওপাশের গাছ সবই দেখুন একই রকম আছে। উপরে যখনই উঠবে ব্রাঞ্চিং শুরু হয়ে যাবে। এই যে প্রত্যেকটা গাছ দেখুন ব্রাঞ্চিং স্টার্ট হয়েছে। তাহলে কি বুঝলেন? তাহলে এই ভিডিওটা দেখে 3টে জমির প্রকৃতি বুঝে আপনারা কি বুঝলেন? যে গাছের কোকড়া লাগা শুধু ওষুধ নয়, মাটির উপরেও ডিপেন্ড করে। আমার এটা কপির জমিতে বসে আছে, তো কপির বেড কাটা অলরেডি কমপ্লিট। ওদিক চারা বড় হচ্ছে, বেড কেটে একদম সেফ হয়ে আছি, যেন পরে ধরা না পড়তে হয়, ঠিক না? তো এই যে মাটি, এই মাটি তো একদম আলগা মাটি, মাটি এখনও এঁটে পারিনি। তা উপরে যদি এইরকম জমিতে আপনি সরাসরি উচ্ছে বসান, ভারী যদি বৃষ্টি হয়, সরাসরি মাটির ওপর দিয়ে জল ঢুকবে ভিতরে, আর তখন ওই শিকড়, সূক্ষ্ম সূক্ষ্ম যে শিকড়গুলো আছে, শিকড়গুলো পচবে। উচ্ছে গাছের শিকড় বেশি জল ধরা যুক্ত জমিতে কিন্তু ভালো হয় না। মাটি টাইট প্রকৃতির হতে হবে, আমি যেন ভিতরে রন্ধ্রটা কম থাকে, মানে মাটির ভিতরে যে গ্যাপ, তার ভিতরে জল ঢুকে থাকবে, মানে শিকড়ও থাকবে সেখানে, জলও থাকবে, হতে পারে না, সেটা পচবে। তখন গাছ মাটি থেকে খাবার তুলতে পারে না, দেখবেন পাতাটা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হওয়ার পর মাথাটাও দেখবেন আস্তে আস্তে কুঁকড়ে যায়, ঠিক না? ওই যে আগাটা লক হয়ে যায়, সেটা কিন্তু এটাও একটা ফ্যাক্টর। এই জন্য দেখবেন বাছড়া জমিতে আপনি পোড়া ওষুধ দিয়ে করুন, খুব সুন্দর হয়, শশার মতো। আমরা ভাদ্র মাসে যে শশাটা করব তার মতো। তো যাই হোক, সেটা ভিডিওর অনেক আগেই আপনাদের বলেছিলাম, মাটি প্রস্তুতির থেকে স্টার্ট করে চারা বসানোর থেকে শুরু করে সব সময় সেটা আপনাদের সতর্ক করেছিলাম। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হবে।